হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এবছরের জন্য কিংশিপ যে চ্যাপ্টার, এই কিংশিপ চ্যাপ্টারটা যে সিলেবাসে বা যে সেমিস্টারের বা যে পেপারের সিলেবাসে আছে, এই কিংশিপ থেকে কোন কোন শর্ট প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই শর্ট প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। ওকে, অর্থাৎ কিংশিপ যে সিলেবাসে রয়েছে, যে সেমিস্টারে রয়েছে, প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি। বিশেষত বলি, যারা G2 KU কল্যাণ ইউনিভার্সিটির যারা 4th সেমিস্টার জি আছে, যাদের মাইনর সোশিওলজি আছে স্টেট ইউনিভার্সিটিতে, মাইনর স্টেট, এবং একই সঙ্গে অনার্সের স্টেট যারা রয়েছে এবং অনার্সের স্টেট ইউনিভার্সিটিতে যারা রয়েছে, CC9-এ কিন্তু কিংশিপ আছে। CC9 একই সঙ্গে ভিইউ এর সিলেবাসও কভার করে। এভাবে আমি কয়েকটা তুলে ধরলাম। তো যে সিলেবাসে কিংশিপ রয়েছে তোমরা ফলো করতে পারো। কিংশিপ থেকে প্রথম যে প্রশ্নটা আসে, আত্মীয়তা বলতে কি বোঝো? হোয়াট ইজ কিংশিপ? কিংশিপ বলতে আমরা কি বুঝি? কিং, এই ইংরেজি শব্দটি বাংলায় আমরা আত্মীয় বলি, কুটুম বলি, জ্ঞাতি বলি, তাই না? বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করি, কিন্তু আত্মীয়তা শব্দটি অধিক অর্থবহ বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং নৃতত্ত্ববিদ, এখানে আমাদের দিতে হবে কি, আমরা ইন জেনারেল একটা ভিউ তো আমরা জানি, এখানে আমাদের যেহেতু এটা অ্যানথ্রোপোলজির একটা কনসেপ্ট, তো আমরা একজন নৃতত্ত্ববিদ রিভার্স আত্মীয়তা সম্পর্কে কি বলেছেন সেটা আমরা আলোচনা করব, সেটা আমরা তুলে ধরবো শর্ট কোশ্চেনের মধ্যে যখন আমরা অ্যান্সারটা লিখব। আত্মীয়তা সম্পর্কে তিনি কি বলছেন? জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি হিসেবে তিনি উল্লেখ করেন। আমেরিকান নৃতাত্ত্বিক লুইস হেনরি মর্গান সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন তার গ্রন্থে। নৃতাত্ত্বিক মার্ডক মনে করেন ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্ক কাঠামো। দেখো, সমাজের ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক যে রিলেশন, সেটাকেই কিন্তু বলা হচ্ছে আত্মীয়তা। এবং এই কাঠামোর মধ্যে আত্মীয়তা সম্পর্কযুক্ত ব্যক্তিরা পারস্পরিক জটিল সম্পর্ক বন্ধনে কিন্তু আবদ্ধ থাকে। রবিন ফক্স বলছেন, কিন, আত্মীয় বা জ্ঞাতি হচ্ছে তারাই যারা প্রকৃতপক্ষে অনুমিত বা কাল্পনিকভাবে রক্ত বা জন্মসূত্রে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো, আত্মীয় তিনভাবে হতে পারে। আমরা পরবর্তীতে জানবো যে আত্মীয়তা মূলত তিনভাবে হতে পারে। একটা হচ্ছে কাল্পনিকভাবে তারা আত্মীয় হতে পারে, রক্তের সম্পর্কের সূত্রে বা জন্মসূত্রে আত্মীয় হতে পারে, আরেকটি হচ্ছে বিবাহ সূত্রে আত্মীয়। এই তিনটি সূত্রেই কিন্তু আত্মীয়তা হতে পারে। এবং রবিন ফক্স এখানে অনুমিত বা কাল্পনিকভাবে রক্ত বা জন্মসূত্রে পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তিরাই আত্মীয় বলে তিনি মনে করছেন বা তিনি তুলে ধরেছেন তার আলোচনার মধ্য দিয়ে। এই হচ্ছে, যদি আত্মীয়তা কি আসে, তাহলে কমপক্ষে দুজন নৃতাত্ত্বিক বা কমপক্ষে দুজন সমাজতাত্ত্বিকদের মতামত তুলে ধরলে তোমার অ্যান্সারটা কিন্তু সবচেয়ে উপযুক্ত হবে। এবং সেখানে 2 মার্কের যে কোশ্চেন, তার মধ্যে কিন্তু তোমরা ম্যাক্সিমাম নম্বরটা পেতে পারো। এরপর আসছে গুরুত্বপূর্ণ 2টি কনসেপ্ট। একটি হচ্ছে কনস্যাঙ্গুইন বা কনস্যাঙ্গুইনিটি, যেটাকে আমরা রক্তের সম্পর্কের আত্মীয় বলতে পারি। নাম্বার 2 হচ্ছে বৈবাহিক আত্মীয়, বা যেটাকে আমরা এফিনিটিও বলে থাকি। তাহলে রক্তের সম্পর্কীয় জ্ঞাতি যারা জন্ম, রক্ত বা বংশসূত্রে আবদ্ধ, তাদের বলা হয় রক্ত সম্পর্কীয় জ্ঞাতি। মানে অ্যাকচুয়ালি যেখানে সম্পর্ক তৈরি হচ্ছে বাই ব্লাড রিলেশনশিপ, জাস্ট এই পার্টটাই এখানে তুলে ধরবে, যে যখন রক্ত বা বংশসূত্রে আবদ্ধ কোনো একটা সম্পর্ক, তখন আমরা রক্তের সম্পর্কীয় জ্ঞাতি বলছি। যেমন একজন পিতা মাতা, সন্তান সন্ততি, নাতি নাতনির সঙ্গে রক্তের সম্পর্কের বন্ধন থাকে, তো পিতামাতার সঙ্গে সন্তানের, সন্তান পিতামাতার সঙ্গে সন্তান সন্ততি বা অন্যান্য তাদের যে নাতি নাতনির, এই যে রক্তের সম্পর্কের বন্ধন, এই সম্পূর্ণ পার্টটাকে আমরা বলছি কনস্যাঙ্গুইন বা কনস্যাঙ্গুইনিটি। আর বৈবাহিক হচ্ছে বৈবাহিক জ্ঞাতি, অ্যাফাইন্স এফিনিটি আমরা বলে থাকি। যারা বৈবাহিক সূত্রে সম্পর্কযুক্ত তাদেরকে আমরা বৈবাহিক জ্ঞাতি বলি। কোনো স্বামী বা স্ত্রী তাদের শ্বশুর শাশুড়ি বা শ্বশুর শাশুড়ির দিকের যে জ্ঞাতি, তাদের সঙ্গে যে বৈবাহিক বন্ধনের ফলে যে সম্পর্ক তৈরি হয়, সেটাকে আমরা বৈবাহিক জ্ঞাতি বলি। দেখো, স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক তৈরি হয় বিবাহের ফলে, এবং স্বামী ও স্ত্রীর
একে অপরের আত্মীয়র সঙ্গে যে সম্পর্ক তৈরি হয় সেটাও কিন্তু বিবাহের ফলে। অর্থাৎ স্বামী বা স্ত্রী, স্বামীর ক্ষেত্রে তার শ্বশুর শাশুড়ি, স্ত্রীর ক্ষেত্রেও তার শ্বশুর শাশুড়ি বা শ্বশুর শাশুড়ির দিককার যত জ্ঞাতি আছে প্রত্যেকটাকেই আমরা অ্যাফিনিটির সঙ্গে কানেক্ট করি। তাহলে স্বামী স্ত্রীও পরস্পর অধিকাংশ ক্ষেত্রে রক্ত সম্পর্কীয় জ্ঞাতি নয়, বৈবাহিক সম্পর্কের জ্ঞাতি, তাই তো? স্বামী স্ত্রীর সম্পর্কটা কি? স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু বৈবাহিক সম্পর্ক, রিলেশনশিপ বাই ম্যারেজ। নেক্সট আসি আরো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, বংশধারা। বংশধারাকে ডিসেন্ট, ডিসেন্ট কি এটা কিন্তু কিংশিপের পেপারে খুব আমরা আসতে দেখি এই প্রশ্নটি। পূর্বপুরুষের সঙ্গে কোনো ব্যক্তির সম্পর্ককেই বংশধারা বলে। পূর্বপুরুষ আছে এবং এই ধারায় পিতা বা মাতা অথবা দুই পক্ষকেই বোঝানো হয় অনেক সময়। অর্থাৎ পিতার পূর্বপুরুষকে নিজের আত্মীয় হিসেবে চিহ্নিত করলে তা পিতৃরৈখিক বংশধারা হয়। তাহলে এই বংশধারা দুইভাবে হতে পারে, পিতার দিক থেকে হতে পারে, মাতার দিক থেকে হতে পারে। পিতার দিক থেকে হলে এটা হবে পিতৃরৈখিক বংশধারা, আর মাতার দিক থেকে যদি হয় তাহলে হবে মাতৃরৈখিক বংশধারা। ওকে, এবং এই উভয় দিকে যদি হয় তাহলে ও পিতৃমাতৃ উভয় বংশধারার গুরুত্ব স্বীকার করে নিলে সেটাকে বলা হয় দ্বিপাক্ষিক বংশধারা। এটা হলো বংশধারার একটা পার্ট। এরপর আসছি ময়টি এবং ফ্যাক্টরি, এই দুটো গুরুত্বপূর্ণ পার্ট, ময়টি অ্যান্ড ফ্যাক্টরি। ময়টি কি? কোনো একটা আদিবাসী সমাজ, কোনো আদিবাসী সমাজ বা গোষ্ঠী বৃহৎ আকার ধারণ করলে, এলাকা ভেদে তাদের সাংস্কৃতিক জীবনের পার্থক্য সৃষ্টি হলে, দুই ধরনের জীবন প্রণালী দেখা দিলে ওই আদিবাসী গোষ্ঠী ময়টিতে ভাগ হয়ে গেছে বলা চলে, এবং এটি একটা বহির্বিবাহ গোষ্ঠী। অর্থাৎ একটা ট্রাইবাল সোসাইটি যখন ভাগ হয়ে যাচ্ছে, এই ভাগ কিসের বেসিসে হচ্ছে? কালচারের বেসিসে। ওকে, কালচারের বেসিসে আমরা বলতে পারি এলাকা ভেদে যখন তাদের একটা সাংস্কৃতিক জীবন, আলাদা সাংস্কৃতিক জীবন তৈরি হয় এবং দুই ধরনের জীবন প্রণালী যখন দেখা দেয়, তখন আদিবাসীগুলো কি হয়? ছোট ছোট ময়টিতে ভাগ হয়ে যায়, এবং এই ময়টি প্রত্যেকটাই ময়টি কিন্তু বহির্গোষ্ঠী। ফ্যাক্টরি কি? দুই বা ততোধিক গোত্র। আচ্ছা, এখানে আরেকটা টার্ম পেলাম আমরা, গোত্র। গোত্র কি আমরা জানবো। হ্যাঁ, এখানে আরেকটা টার্ম পেলাম আমরা, গোত্র। গোত্র কি হচ্ছে? দুই বা ততোধিক গোত্র মিলে একটা ভাতৃসংঘ বা ভাতৃগোষ্ঠী গঠিত হয়। অর্থাৎ অনেকগুলি গোত্র যদি একত্রিত হয় তাহলে কিন্তু ফ্যাক্টরি গঠিত হয়। এবার গোত্র কি? গোত্রটা আমি বলে দিচ্ছি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ভাতৃসংঘে অন্তর্ভুক্ত গোত্রগুলি নিজেদের মধ্যে ঘনিষ্ঠ জ্ঞাতি বন্ধন অনুভব করে। দেখো, ভাতৃসংঘ কি? ভাতৃসংঘের মধ্যে কি হচ্ছে? বেশ কিছু গোত্র আছে, তাহলে আমরা বলতে পারি গোত্র সমূহ। এই গোত্র যারা রয়েছে, মনে করো উদাহরণস্বরূপ আমরা দিলাম আলেম্মান গোত্র, কাশ্যপ গোত্র। এই গোত্রের যে ইন্ডিভিজুয়াল, এই গোত্রের যে মানুষজন, তারা একে অপরের আত্মীয় বা একে অপরের একটা জ্ঞাতি বন্ধন নিজেদের মধ্যে অনুভব করে থাকে। এবার গোত্র কি? আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষের উৎপত্তি কিছু প্রাচীন মুনি ঋষি থেকেও তাদের উৎপত্তি। ওকে, প্রাচীন মুনি বা প্রাচীন ঋষি থেকে একটা মানুষের উৎপত্তি। এই প্রাচীন মুনি ঋষির নাম অনুযায়ী গোত্রের নাম হয়। ওকে, এই যে আলেম্মান বলছে একটা গোত্র, তাহলে আলেম্মান কিন্তু একটা প্রাচীন মুনি ঋষির নাম। ওকে, তো এই হচ্ছে গোত্রের বেসিক পার্ট। আমি গোত্রের সংজ্ঞা নিচে আলোচনা করেছি, সেটা আমি বলে দেবো একবার। এরপরেই চলে আসছে আমরা গোত্র, ক্ল্যান। ইংরেজিতে আমরা যেটাকে বলে থাকি ক্ল্যান শব্দটির অর্থ গোত্র বা কৌম। আত্মীয়তা সংগঠনের ক্ষেত্রে গোত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো, কিংশিপ অর্গানাইজেশনটা একটু ভালো করে দেখবে। কিংশিপ অর্গানাইজেশন থেকে বড় প্রশ্ন আসে, এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের আত্মীয়তা সংগঠনের পার্থক্য। ওকে, তাহলে গোত্র হলো একটা ক্ষুদ্র মানব গোষ্ঠী যার সদস্যরা নিজেদের অভিন্ন আদি পুরুষের বংশধর হিসেবে মনে করে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ মনে করেন যে আমরা একটা আদি পুরুষের বংশধর, আর সেই আদি পুরুষের নাম অনুযায়ী কিন্তু গোত্রের নাম হয়, নাম অনুযায়ী গোত্র হয়। ওকে, তাহলে প্রত্যেকেরই কিন্তু গোত্র আছে, প্রত্যেক ব্যক্তির সেই গোত্র অনুযায়ী কিন্তু এটাকে বলতে পারে। চলো, এটা হলো, এটা আরেকটা বিষয় বলে রাখি, এই যে
এই যে গোত্রের যে প্রাচীন মুনিরা, সেটা কিন্তু কল্পনা করা হয় যে আমরা যে একটা মানুষ এই বংশধর বা তার পূর্বপুরুষ, আদি পূর্বপুরুষ হচ্ছেন আলেম্মান। ওকে, তাহলে এ হলো বহির্বিবাহ রীতিযুক্ত কল্পিত একটা রক্তের গোষ্ঠী। বহির্বিবাহ রীতিযুক্ত, মনে রাখবে বহির্বিবাহ কি? বহির্বিবাহ হচ্ছে যখন গোত্রের বাইরে বিবাহ হয়। বহির্বিবাহ রীতিযুক্ত কল্পিত একটা রক্তের গোষ্ঠী, মনে করা হয় তাদের মধ্যে একটা রক্তের সম্পর্ক আছে, কাল্পনিক, এটা অবশ্যই কিন্তু কাল্পনিক। এবং বহির্বিবাহ থাকে, অর্থাৎ সমগোত্রে বিবাহ হয় না। হিন্দু বিবাহের নিয়ম অনুযায়ী সমগোত্রে কিন্তু বিবাহ হয় না। ওকে, সেই কারণে বলা হচ্ছে বহির্বিবাহ রীতি। ওকে, চলো, তাহলে সমগোত্রে বিবাহ হয় না, গোত্রের মধ্যে আমরা বহির্বিবাহ রীতি দেখতে পাই। এরপর আসছি আমরা স্বগোত্র গোষ্ঠী কাকে বলে। স্বগোত্র, এক ক্ল্যানের সব লোকেরাই হলো স্বগোত্র। মনে করো ভরদ্বাজ, শাণ্ডিল্য, কাশ্যপ, বিশ্বামিত্র, এই গোত্রের অন্তর্ভুক্ত সব লোকেরা পরস্পরের স্বগোত্র, তাই তো? ভরদ্বাজ যারা, তারা ভরদ্বাজের স্বগোত্র। তাহলে এক্ষেত্রে ভরদ্বাজ আদি পিতা, বা আমরা যদি কাশ্যপ বা বিশ্বামিত্র ধরি, তারা হচ্ছে আদি পিতা, এদের থেকে তাদের উৎপত্তি বলে তারা মনে করেন। অর্থাৎ ভরদ্বাজ গোত্রীয়রা ভরদ্বাজের বংশধর, বিশ্বামিত্র স্বগোত্রের সদস্যরা বিশ্বামিত্রের বংশধর। যদিও এই বংশগত আত্মীয়তার বিশ্বাস অপ্রমাণযোগ্য। অনেকের মতে স্বগোত্র হলো পরিবারেরই একটা বর্ধিত একটা ধারণা, অনেকে মনে করেন। ওকে, এবং রিভার্স এখানে কি বলছেন? রিভার্স বলছেন গোত্র হলো বহির্বিবাহকারী এমন একটা আত্মীয় সংগঠন। গোত্র কিন্তু আত্মীয় সংগঠন, কারণ এর ওপর বেস করে আত্মীয়তার ডেফিনেশন তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং মনে করা হচ্ছে যে সমগোত্রে কিন্তু বিবাহ নিষিদ্ধ। এর একটা কারণ কি? সমগোত্রে বিবাহ নিষিদ্ধ কেন? কারণ হিন্দু ধর্মের বিবাহের নিয়ম অনুযায়ী খুব ক্লোজ রিলেশনশিপ বা খুব কাছাকাছি সম্পর্কের বা আত্মীয়র মধ্যে বিবাহ নিষিদ্ধ। তো ভরদ্বাজ যদি হয়, তাহলে ভরদ্বাজের সমস্ত মানুষ, ভরদ্বাজ গোত্রের সমস্ত মানুষ একে অপরের আত্মীয়, সুতরাং ভরদ্বাজ গোত্রের মধ্যে বিবাহ নিষিদ্ধ। বোঝা গেল? একইভাবে শাণ্ডিল্য, কাশ্যপ যে কোনো গোত্রই আমরা বলতে পারি। আর এই কারণেই নিজ গোত্র বা স্বগোত্রের মধ্যে বিবাহ নিষিদ্ধ বলে মনে করা হয়, কারণ হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী এটা কিন্তু নিষিদ্ধ। আর এ কারণেই গোত্রকে রিভার্স বলছেন বহির্বিবাহ গোষ্ঠী। এবং বহির্বিবাহকারী এমন একটা আত্মীয় সংগঠন যার সদস্যরা অনেক সময় একই টোটেমে বিশ্বাসী। টোটেম কি? টোটেম একটা ধারণা, যে ধারণাটা কে দিয়েছিলেন? টোটেমের ধারণা দিয়েছেন ইসমাইল ডুরখাইম। সমসংস্কৃতি, আচার আচরণগত সামঞ্জস্যতার দরুন তারা ঐক্যবন্ধনে আবদ্ধ হয়। রাইট, চলো, স্বগোত্র গোষ্ঠী গেল। স্বপিণ্ড গোষ্ঠী কি? দেখো, আত্মীয়তার এই পেপারটা পড়তে গেলে স্বগোত্র স্বপিণ্ডটা কিন্তু আমাদের জানতেই হয়, কারণ এই যে স্বপিণ্ড গোষ্ঠীর সকলেই কিন্তু এক গোত্রের লোক, কিন্তু একই গোষ্ঠীতে নিজেকে ধরে 7 প্রজন্মের অন্তর্ভুক্ত। এবং সেই অর্থে স্বপিণ্ড গোষ্ঠী কি? 7, মানে এই স্বগোত্র বিবাহের পার্টটা, এই পার্টটাতে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। মানে 7 প্রজন্মর অন্তর্ভুক্ত ব্যক্তিরাই হচ্ছে স্বপিণ্ড গোষ্ঠী। সেই অর্থে স্বপিণ্ড গোষ্ঠীর আয়তন স্বগোত্র গোষ্ঠীর আয়তন অপেক্ষা ছোট, কারণ গোত্র মানে কিন্তু সমস্ত আলেম্মানের, মনে করো আমরা শাণ্ডিল্য বললাম বা কাশ্যপ গোত্রের সমস্ত লোকজন সেই গোষ্ঠীর অন্তর্গত, কিন্তু স্বপিণ্ড মানে 7 প্রজন্ম। 7 প্রজন্মর বাইরে যারা থাকবে তারা কিন্তু সেই গোষ্ঠীর লোক হচ্ছে না। তাহলে স্বপিণ্ড গোষ্ঠী ছোট আর স্বগোত্র গোষ্ঠী হচ্ছে বড়, কারণ গোত্র কিন্তু একটা ব্রড কনসেপ্ট। ওকে, স্বগোত্র গোষ্ঠীতে প্রজন্মের সংখ্যা সীমিত নয়, স্বগোত্রের কোনো প্রজন্মের সংখ্যা সীমিত নয়। মানে কাশ্যপ মানে সেই কাশ্যপ গোত্র মানেই সে কাশ্যপ গোত্রের অন্তর্গত, কিন্তু স্বগোত্র মানে এই স্বপিণ্ড মানে 7 প্রজন্মের বেশি হবে না। অর্থাৎ আজকে তুমি যদি নিজেকে ধরো, নিজেকে একটা ব্যক্তি হিসেবে ধরে এটাকে যদি বুঝতে চাও, তাহলে তোমার 7 প্রজন্মের বাইরে যারা আছে তার বাইরে তুমি হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী বিবাহ করতে পারবে। ওকে, বংশধারার বিচারে স্বগোত্র গোষ্ঠী অসীম। হিন্দু সমাজে যারা স্বপিণ্ড তাদের মধ্যে বিবাহ অসিদ্ধ,
অর্থাৎ স্বপিণ্ডের মধ্যে বিবাহ হবে না, 7 জন্মের বাইরে যদি হয় তাহলে বিবাহ হবে। ওকে, অধ্যাপক দুবের মতে স্বপিণ্ড কথাটির দুটি অর্থ করা হয়। একটি অর্থে একই পূর্বপুরুষের পিণ্ড উৎসর্গ করতে পারে, এই যে পিণ্ডদান, পিণ্ড উৎসর্গ করতে পারবে, এবং মানে একটা ব্যক্তি তার 7 পুরুষকে পিণ্ড উৎসর্গ, দ্বিতীয় অর্থে তারা একই শরীরের অংশ। বোঝা গেল? এই হচ্ছে পার্ট। তাহলে স্বপিণ্ড হচ্ছে ছোটভাবে দেখা হয় 7 জন প্রজন্ম, আর এটা মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা হয়, প্রজন্মটা একটু কম, খুব সম্ভবত 5 প্রজন্ম হয়তো। আর স্বপিণ্ডটা হচ্ছে, এই স্বগোত্রটা হচ্ছে বড়, খুব ব্রডভাবে ভাবা হয়। যেটা বললাম যে কাশ্যপ মানে প্রত্যেকটা ব্যক্তি সেই কাশ্যপ যে গোত্র, সেই গোত্রেরই অন্তর্গত। এখানে কোনো 7 জন্ম 8 জন্ম 9 জন্মের কোনো ভাগ নেই, ঠিক আছে? চল, এরপর আসছি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, অ্যাগনেট অ্যান্ড কগনেট। মিত্রক্ষরার মতে গোত্রজ স্বপিণ্ড হলো অ্যাগনেট আত্মীয়, ঠিক আছে? মনে রাখবে, গোত্রজ স্বপিণ্ডরা হলো অ্যাগনেট, পিতৃধারার বিশিষ্ট জ্ঞাতি হচ্ছে অ্যাগনেট। আর ভিন্ন গোত্র স্বপিণ্ড হচ্ছে কগনেট। গোত্র যদি আলাদা হয় তাহলে সেটা কগনেট, আর গোত্র একই হলে সেই স্বপিণ্ড হবে অ্যাগনেট। চলো, তাহলে পিতৃধারা বিশিষ্ট জ্ঞাতি অ্যাগনেট আর একটা পার্ট, আর মাতৃধারা বিশিষ্ট জ্ঞাতিরা হচ্ছে কগনেট। এটাও একটু কানেক্ট করে রাখবে। লাস্ট পার্ট হচ্ছে আজকের কুল বা বংশ বা লিনেজ। সাধারণ অর্থে এই পদটি গোত্রের ক্ষুদ্র অংশকে বোঝাতে ব্যবহার করা হয়। নৃতত্ত্বের বিশেষ অর্থে কুল বা বংশ হলো এক প্রকার সরল প্রকৃতির একমাত্রিক একটা বংশানুক্রমিক গোষ্ঠী। মানে কোনো জাতির 5 বা 6 প্রজন্মের পূর্বপুরুষ থেকে যে বংশের উৎপত্তি হিসেবে ধরা হয় সেটাকে বলা হচ্ছে কুল বা লিনেজ বা বংশ। ওকে, তাহলে আত্মীয়তা থেকে এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম। আশা করছি এই প্রশ্নগুলোর প্রিপারেশন নিলে, এই প্রশ্নগুলো তোমরা দেখলে আগামী আপকামিং যে তোমাদের এক্সাম রয়েছে সেই এক্সামের ক্ষেত্রে একটু হলেও হেল্পফুল হবে। আর তো সমস্ত পেপারের স্টাডি ম্যাট পাওয়া যাচ্ছে আমাদের সেন্টার থেকে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো, নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সে দেখা একটা ফোন নম্বর পাবে, আর আমি এখানে লিখেও দিচ্ছি স্ক্রিনে, 9563538762। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে জেনে নিও কোন পেপারের স্টাডি ম্যাট তোমাদের দরকার, কোন সেমিস্টারের স্টাডি ম্যাট দরকার। সমস্ত স্টাডি ম্যাট অ্যাভেলেবেল পাবে, প্রিন্টেড স্টাডি ম্যাট অ্যাভেলেবেল পাবে। ওকে, তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হলো। যদি তোমাদের একটু হেল্পফুল হয়, তোমাদের সাজেস্টিভ কোনো প্রশ্নের অ্যান্সার যদি তোমরা এর মধ্যে পেয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে যেও, আর কমেন্ট করে জানিও যে তুমি হেল্পফুল হয়েছো বা তোমার হেল্প হয়েছে ভিডিওটা থেকে। তাহলে পরবর্তী ভিডিওটা করার একটা এনার্জি আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।